আজ আমার দ্বিতীয় বিয়ে। বাড়ির সবাই আনন্দ করছে। সবাই আনন্দ শুনে আমার অনেক বিরক্ত লাগছে। কারণ দ্বিতীয় বিয়ে সবাই কি শখ করে বসে? কে কিভাবে বসে জানি না। আমি অনেক বিপদে পড়ে দ্বিতীয় বিয়ে করব সিদ্ধান্ত নিলাম। কারণ প্রথম যখন আমার বিয়ে হয় তখন আমার বিয়ের বয়সে হয় নাই। আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। আর বিয়ে দেওয়ার পরে আমার ভাগ্যটা এতই খারাপ ছিল যেটা আমাদের সমাজের কেউ বুঝতে চায় নাই। কারণ আমাদের সমাজ সব সময় যখন একটা বিয়ে ভেঙে যায় তখন সবাই দোষ দেয় মেয়েটার। কিন্তু এই ডিভোর্স হওয়ার পিছনের যে গল্পটা, এটা কেউ জানতে চায় না। সবাই শুধু আঙ্গুল তুলে দোষ দেয় মেয়েটার। যেমন সবাই আমাকে দোষ দিছে, কিন্তু আমি যে আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করে সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছি, এটা কেউ বিশ্বাস করবে না। আমার হাজবেন্ড ছিল খুবই বদমেজাজি, খুবই। অনেকের আছে মেজাজটা গরম হলো, মেজাজ যদি গরম থাকে খারাপ হয়, কিন্তু পরক্ষণে তার আরেকটা গুণ থাকে, হয়তোবা সেটার দিকে তাকিয়ে তার রাগটা ভুলে যাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য আমার এমনই ছিল, আমার এক্স হাজবেন্ডের কোনো ভালো দিকে ছিল না। এখন এইসব কথা আমি জানি কেউ বিশ্বাস করবে না, কারণ আমাদের সমাজে যখন একটা বিয়ে ডিভোর্স হয়ে যায় তখন সবাই আঙ্গুল তুলে মেয়েটার দোষ দেয়। তাই আমার এই গল্প আমি জানি সবাই শুনলে হাসাহাসি করবেন, কিন্তু বিশ্বাস করেন আমার বিয়ের বয়স হয় না, আমার বিয়ে হলো, আমি তো শ্বশুরবাড়িতে গেলে ছোটোখাটো ভুল করবই, আমাকে তো শিখিয়ে দিবে না, আমাকে শিখিয়ে দেয় নাই। ওইখানে আমার এক ননাস ছিল, আমার শাশুড়ি ছিল, আমার ননাসও আবার এক অন্য ডিভোর্সে একজন মহিলা। উনি উনার সংসারটা তো নষ্ট করছে, কিন্তু বাইয়ের সংসারটাও বাইয়ের সুখটা উনার সহ্য হয় নাই। উনি উনার মাকে এমনভাবে তাল দিত যে ভাই সারাদিন পরে যখন অফিস থেকে বাসায় ফিরতো, মা বকতো আর বোন বকতো ছিল, উনাদের যা যা শুনতো ওইগুলো শোনার পরে আমার সাথে রাগারাগি করতো। যাই হোক, সবাই বলে একটা বাচ্চা নিয়ে নি, তাহলে হয়তোবা বাচ্চার নাতিনির দিকে তাকায় দাদিরও মাথা ঠান্ডা হবে, হয়তোবা ফুফুরও মাথা ঠান্ডা হবে বাইয়ের বাচ্চা দেখে, তারপর বাবারও মাথা ঠান্ডা হবে। সবার কথা শুনে বাচ্চা নিয়ে নিলাম। আমার কোল জুড়ে এলো কন্যা সন্তান। কিন্তু না, পরিবর্তন হয় নাই কারো। আরও তখন আমার কষ্টটা বেড়ে গেছে, কারণ এখন আমি কোনো সিদ্ধান্তই নিতে পারবো না যে এই সংসার করবো নাকি করবো না। কারণ আমার বাচ্চার মুখের দিকে যখন তাকায় তখন সব কিছু আমার কাছে তুচ্ছ মনে হয়। যাই হোক, পরপর আমার আরেকটা বেবি হয়, 2টা মেয়ের মা আমি। এখন যত বয়স হয় আমার হাজবেন্ডের, তত মনে হয় যে তার পাগলামিটা বেড়ে যায়। একটা সময় যাই হোক মা বোন একটু চুপ থাকে, কিন্তু আমার হাজবেন্ড আর এক্স হাজবেন্ড আর চুপ থাকে না। বাচ্চার বাবাদের অত্যাচার শুরু হয়, এবং কি সে বাচ্চাদের সামনে আমার গায়ে হাত তুলে। তারপরে যাই হোক, একা বাসায় আমি হাত তুলুক যাই করুক, কোনো কাজের লোক রাখবে না, সব কাজ আমাকে দিয়ে করাবে। এবং নুনের থেকে যদি চুন খসকে যায়, তার এত খারাপ ব্যবহার। তারপরে মাঝে মাঝে আমি উত্তর দিতাম, কারণ আমারও তো রক্ত মাংসের শরীর, তাই না? আমি তো মানুষ। মাঝে মাঝে আমি উত্তর দিতাম, মাঝে মাঝে আবার দিতাম না। আর তার একটা অভ্যাস ছিল কি, কিছু হলে সাথে সাথে আমার বাবাকে ফোন করে বলবে যে আপনার মেয়ে এই করছে সেই করছে। যাই হোক, এখন আমাদের দেশে বাবা মা চায় না একটা সংসার ভেঙে যাক, ফোনে বুঝাইতো বা এসে অনেক সময় আছে সালিশ মিলাতো বা বাড়ি ঘরে, যে আপনি আসেন, এসে আপনার মেয়েকে কি করবেন করেন, এগুলা বলে ইয়ে করতে। আচ্ছা যাই হোক, একটা দিন বিয়ের আজকে 13 বছর পর্যন্ত যদি এরকম নালিশে শুনতে থাকে কোনো বাবা বা ভাই, তাহলে মেজাজটা কেমন হয় আপনারা বলেন। উফ, সেই দিনটাই আমার জীবনের কাল দিন। আমার 2টা ছেলে বাচ্চার দিকে, 2টা মেয়ের দিকে তাকিয়ে আমি সব সহ্য করছি। কত অত্যাচার। বেড়াতে তো যেতাম না, হাতে গোনা যদিও বা কোথাও যেতাম, ওইখান থেকে ঝগড়া নিয়ে ফিরতে হতো।
কোনো শখ আহ্লাদ আমার হয় নাই। তারপরে মেয়েদের দিকে তাকিয়ে সংসারটা করতে চেয়েছিলাম যে থাক, 2টা মেয়ের মা, মেয়েগুলা অন্তত দিন শেষে বাবা এবং মাকে একসাথে দেখতেছে, এটাই তো আসল সুখ। পরে যাই হোক, ওই দিনের কথা বলি যেদিন তার সাথে আমার শেষ সংসার জীবন। আমার বাবাকে ডাকলো, আমাকে নিয়ে বিচার বসালো। বিচার দিচ্ছে ভালো কথা, কিন্তু বাবার সামনে সে আমার গায়ে হাত তুলে। তখন আমার বাবা সহ্য করতে না পেরে তাকে একটা চড় দেয়। এই চড়টা কেন দিল, এটাই হলো তার অপমান। সে বাবার সামনে মেয়ের গায়ে হাত তুলছে, সেটা দোষ হয় নাই। যখন বাবা সহ্য করতে না পেরে তাকে একটা ধাক্কা দিয়ে চড় মারছে, সেটা তার অপমান হলো। এখন অপমান যে বুঝে, সে তো এটাও বুঝতে দরকার যে আমি যে আমার সন্তানের মারকে যে গালিগালাজ করতেছি, মার গায়ে যে হাত তুলতেছি, এটাও তো অপমান। তো এই ধরনের পুরুষদেরকে আপনারা কি বলবেন? কিন্তু আমাদের সমাজে এই ধরনের পুরুষদেরকেও কিছু বলে না, কিচ্ছু বলে না, বলে যে সব ঠিক হয়ে যাবে। সেদিন আমার বাবা আমাকে রাগ করে নিয়ে আসার পরও যখন একটু মাথা ঠান্ডা হয়, আমার সন্তান মেয়ে 2টাকে নিয়ে আমার বাবার সাথে আমি চলে আসি। আসার পরে আমি ভাবছি একটু মাথাটা ঠান্ডা হোক, আমি তাকে অনেকবার ফোন করি, সে আমার ফোন রিসিভ করে না, সে আমার ফোনটা ব্লক করে দেয় এবং কি লোক মারফতে জানায় আমি যেন তার সন্তানদেরকে তার কাছে দিয়ে আসি। সে আমাকে আর রাখবে না, সন্তানদেরকে সে রাখবে, লালন পালন করবে, সন্তানের দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে না, কারণ আমার বাবা তাকে অপমান করছে, এই হলো আমার দোষ। তারপর যাই হোক, আমি আমার বাসায় যাই। যাওয়ার পরে বাসায় তালা, সারাদিন আমি দরজার মধ্যে অপেক্ষা করি আমার 2টা মেয়ে নিয়ে। যখন সে অফিস থেকে ফিরে, বিশ্বাস করুন, আমি তার পা ধরে কান্না করছি, পা ধরে বসে বলছি যে আমার এই সংসারটা তুমি রাখো, মেয়েদের দিকে তাকায় রাখো, মেয়েদেরকে বাবা মার সাথে থাকলে মেয়েদের মনটা বড় থাকবে, ভবিষ্যতে মেয়েদেরকে বিয়ে দিতে হবে, তুমি অথবা আরেকটা বিয়ে করবে, বউ পাবে, কিন্তু সেটা হবে তাদের সৎমার কাছে সন্তানরা কখনোই ভালো থাকতে পারে না। হয়তো বা হাতে গোনা 1-2টা সৎমা আছে, আপন মায়ের মতন করে নেয়। সে আমার কোনো কথাই শুনলো না, সে আমাকে ঘরে ঢুকতে দিল না। এটা চিন্তা করলো না যে এই রাত আমি কোথায় যাব। উফ, মানুষের জীবন এমন হয়। তারপরে আমি পাশে আমার এক আত্মীয়র বাসা ছিল চিটংয়ে, ওইখানে গিয়ে আমি রাতটা কাটাই। মেয়েদেরকে সে আর দিল না, আমি আর মেয়েদেরকে নিয়ে জোরাজোরি করি নাই, কারণ রাতের বেলা আমি নিজে এখন কোথায় থাকবো ঠিক নাই, আর আমি মেয়েদেরকে নিয়ে জোরাজোরি করতে চাচ্ছি না। এই জন্যই এর মাঝে আমার বাবা স্ট্রোক করে মারা যায়। যখন সে এসব পাগলামি করে, আমার বাবা মারা যায়। যখন সে সিদ্ধান্ত জানাই দেয় আমাকে নিয়ে সংসার করবে না, আমার বাবা স্ট্রোকে মারা যায়। তা আমি চিন্তা করছি যে আমাকে কে খাওয়াবে, আমার নিজের কোনো ইনকাম নেই, নিজের কোনো চাকরি বাকরি নেই। তাই আমি মেয়েদেরকে আমার কাছে রাখার জন্য জোর করে নেই, শুধু অনুরোধ করছি যেন স্কুল বন্ধ হলে মাঝে মাঝে যেন আমাকে আমার কাছে আনি দেয়। আমাদের সংসারটা শেষ, 13 বছরের সংসার শুধু একটু মেজাজ গরমের জন্য টিকলো না। আর এই যে ইগো, মানে তার শ্বশুর কেন চড় মারলো, এই অপরাধে সে চিন্তা করলো না যে আমার সন্তানরা মা হারা হয়ে যাচ্ছে। যাই হোক, পরে সে দেরি করে নাই, বিয়ে করে ফেলছে। আমার 2 মেয়ে তার কাছে থাকে, আমার কাছে স্কুল বন্ধ হলে আসে, কারণ আমি সবসময় রাখার মতন আমার টাকা নেই। এখানে আমি আরেকটা কথা বলবো, প্রত্যেকটা মেয়েদেরকে বাবা মারা অন্তত এমন একটা অবস্থান করবেন যেন তারা জীবনে যে কোনো পরিস্থিতিতে মাথা উঁচু করে কথা বলতে পারে। যেমন এখানে যদি আমি একদম চাকরিজীবী মহিলা হতাম, আমি আমার সন্তানদেরকে নিয়ে থাকতে পারতাম, এখন আর হয়তো বা আমার দ্বিতীয় বিয়ে বসতে হতো না। যাই হোক, এভাবে কেটে যায় আমার
6টা বছর। মেয়েরা মাঝে মাঝে আমার কাছে আসে, মাঝে মাঝে না, বছরে হয়তো বা 2 ঈদে আসে, আর বছরের শেষে আসে 2-4 দিন থেকে চলে যায়। ঘরে সৎমা ছোট, আমার ছোট মেয়েটাকে ওইভাবে মা হিসেবে যতটুকু দেখার দরকার দেখে না। আমার বড় মেয়েটাই ছোট মেয়েকে মায়ের দায়িত্ব সব করে, গোসল করায়, মাছ খুঁটে দেয়, স্কুলে যাওয়ার সময় তৈরি করে দেয়। যাই হোক, আর আসলে আমি যাওয়ার সময় অনেকগুলা খাবার দাবার ওইভাবে দিয়ে দিই, তাদের পছন্দের খাবারগুলা, বা আমার কাছে যে 2-4 দিন থাকে তাদের পছন্দের খাবারগুলা খাওয়াই। আজকে আমার বিয়ে, জানি না এই হাজবেন্ড কেমন হবে, কারণ পুরুষ জাতিকে আমার অনেক ভয় হয়। কিন্তু আমি কি করব, আমি নিরুপায়। আমার একজন গার্জিয়ান দরকার, কারণ আমার টাকা পয়সা নেই যে আমার বাকি জীবনটা আমি একা থাকতে পারবো আমার সন্তানদেরকে নিয়ে। তাই রাজি হয়ে গেলাম, কিন্তু বুকের মধ্যে অনেক ভয়। আমার মেয়েরা শুনলে কি বলবে, বা আমার পরবর্তী জীবনটা কেমন হবে জানি না। সবাই দোয়া করবেন যেন এই বোনটার জীবনটা সুন্দর হয়। এটা হলো একটা আপুর গল্প। আপু বিয়ের দিনে আমার কাছে গল্পটা শেয়ার করে যে আপু একটু দোয়া করবেন, আমার ভয় হচ্ছে। এর আগেও আমার সাথে কথা হইতো বিয়ে করবে কিনা। আমি বলতাম হ্যাঁ তুমি বিয়ে করো, একটা মেয়ের বিয়েটা দরকার, একটা গার্জিয়ান দরকার তোমার যখন বাবা নেই। যাই হোক, এটা এক আপুর গল্প। আপুর প্রথম বিয়েটা, সংসারটা টিকে নাই। দ্বিতীয় বিয়ে, সবাই দোয়া করবেন আপুর যেন সংসার জীবনটা ভালো হয়, আর আপুর মেয়েরা যেন এটা খুব ভালোভাবে মেনে নিতে পারে, আর বর্তমান যে হাজবেন্ড সেও যেন মেয়েদেরকে একটু ভালোবাসে। এইটুকু দোয়া করবেন এই বোনটার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই মেয়েকে লেখাপড়ার পাশাপাশি এমনভাবে মন মানসিকতা দিয়ে তৈরি করবেন যেন তারা সব সমস্যায় মাথা উঁচু করে সমাধান করতে পারে। ভালো থাকবেন।